নববর্ষ শুধু আক্ষরিকভাবে নতুন নয়। তোমরা যে সবাই নানান রঙের আর বাহারের শাড়ি পরেছো, অথবা শুধু শাড়িই বা বলি কেন, সেভাবে বলতে গেলে যে কোনো পোশাকের মধ্যে দিয়ে অভিব্যক্তির সংজ্ঞা পাওয়া যায়। নতুন শাড়ি তো নতুনই, এমনকি পুরনো শাড়িও একরকম নতুন। কারণ পুরনো শাড়ি বের করলে আমরা স্মৃতিগুলো একটু ছেড়ে নতুন করে নিই। মায়ের স্নেহ, দিদা ঠাকুমার স্পর্শ, পুরনো হয়ে যাওয়া শাড়ির নরমতা সেই গল্পগুলোকে ফিরিয়ে দেয়। তখন নিজের অজান্তেই মুচকি হাসি, কিন্তু গলার কাছটায় একটা ব্যথা। যাক, আজকের এই সন্ধ্যায় তোমাদের সকলের শাড়ি আর পোশাকের ঔজ্জ্বল্য রং ঝলমল করে উঠছে, আর সেই রঙের ভেতর দিয়ে এই কবিতা আরো গভীর হয়ে উঠুক। সেই স্মৃতির মৃদু আলোয় প্রচ্ছন্ন গল্পের সুরে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় শ্রীপর্ণাকে, তার সুন্দর আবৃত্তি দিয়ে এই মুহূর্তটাকে আরো বিশেষ করে তুলতে। মঞ্চে শ্রীপর্ণা। নমস্কার, শুভ নববর্ষ সবাইকে। আজকে আমি ছোট ছোট দুটো কবিতা আবৃত্তি করব। কবিতা দুটো একটু অন্য টাইপের, একটু প্র্যাকটিক্যাল গোছের। সো আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো নাও লাগে প্লিজ ক্ষমা ঘেন্না করে মাফ করে দিও। সো প্রথম কবিতাটার নাম কবি শুভ দাশগুপ্তর লেখা। কবিতাটা রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। রবীন্দ্রনাথ যদি আজকে বেঁচে থাকতেন বা যদি ফিরে আসতেন, তাহলে আজকে কি দেখতেন এবং দেখে তার কেমন লাগতো, কি রিয়াক্ট করতেন, সেই নিয়ে এই কবিতা। শুরু করছি। অনেকদিন ঘুমিয়েছিলেন কবি। ঘুম ভাঙতেই সহসা মনে এলো বাংলাদেশ। সবুজ মাঠ, গভীর সবুজ গাছ, কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়ার হলুদ, পলাশ, রঙিন শিমুল, উদার গঙ্গা, পদ্মা, মেঘনা, রামধনুর আবেগ ছড়ানো মেঘ ছেঁড়া বর্ষার আকাশে। কবি চঞ্চল হয়ে পড়লেন। অস্থির পায়ে পায়চারি করতে করতে দাড়িতে হাত বোলালেন। মাথার চুলে ঢেউয়ে হাত বোলাতে বোলাতে তিনি ঘোষণা করলেন, বাড়ি যাব, দেশে যাব। জোড়াসাঁকোয় পৌঁছে কবি দেখলেন লোহা লক্কর ভাঙা টিনের বিশাল ব্যবসা জমেছে। কুলি মুটে মজুর ময়লা পোশাকে খৈনি খাচ্ছে, মালপত্তর ওঠাচ্ছে নামাচ্ছে। ঝকঝকে ধুতি আর ফিনফিনে পাঞ্জাবির মেদবহুল ব্যবসায়ী পান পরাগের রং ছড়াচ্ছে রাস্তায়, দেওয়ালে। মোড়ের মাথায় শনি ঠাকুর, ভক্তেরা চটি খুলে খুচরো পয়সা ছুটছে। চিতপুরের সংকীর্ণ রাস্তায় অতিকায় সরীসৃপের মতন ট্রাম মানুষ গিলছে। কবির মুখে শব্দ নেই, সোজা শটান বোলপুর। বড়লোকের আদুরে ছেলেমেয়েরা মোহরার গান গাইছে বিশ্বভারতীর ক্যাম্পাসে। শাল, পলাশ আর আমের বনে বিয়ারের শূন্য বোতল। গম্ভীর প্রধানমন্ত্রী গম্ভীরতর আচার্যের ভাষণ দেবেন কাল। চারিদিকে মেটাল ডিটেক্টর, পুলিশে পুলিশে ছয়লা। ঘন ঘন মাইক টেস্ট হচ্ছে, তাতে গান বাজছে, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। একদঙ্গ ছেলে মেয়ে কবির সামনে দিয়ে হৈ হৈ করতে করতে চলে গেল। কবি শুনতে পেলেন বোলপুরের ভিডিও হলে কাল তারা নীল ছবি দেখেছে চুটিয়ে। কবির চোখ ফেটে জল আসছে। কবি মুখ ঘোরালেন। তারপর অনেক পথ ঘুরে বিশ্বভারতীর বিশাল অফিসের সামনে এসে দাঁড়ালেন। রিজু পায় হিরণময় কণ্ঠে বলতে শুরু করলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো অপরাধ। প্রাঙ্গণে মোর শিরিষ শাখায় মানুষের ওপর বিশ্বাস রাখো,
তা ধ্বংস মারণযোগ্য চিরন্তন নয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। আচ্ছা, এর পরের কবিতাটার নাম, একটু জল খেয়ে সরি। এর পরের কবিতাটার নাম একগুচ্ছ চাবি। সলিল চৌধুরীর লেখা। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসলে কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠা। আজকাল ওই চাবি দিয়ে এসব দরজাগুলো আর খোলে না। তবুও তুই ফেলে দিস না যেন। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন এসব সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। নমস্কার। Okay, thanks to Chandrani. Without her insistence and persistence, I wouldn't have done it. And thank you, বইটা দেওয়ার জন্য।